আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং পরবর্তীতে একটা সময় সেনাবাহিনীতে প্রশিক্ষণরত ছিলাম। সম্পূর্ণ ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে এবং আমাদের তখন বোঝার এবং এ সকল বিষয়ে অংশগ্রহণ করার সক্ষমতাও ছিল। মুজিব ছিলেন একজন বড় ধরনের খুনি, মিথ্যাবাদী এবং টাকা পয়সা লুটপাটকারী। মুজিবের হাতেই তার বংশের এই প্রতিপত্তি সৃষ্টি হয়, যেটা হাসিনা ব্যবহার করেছেন। খুনি হাসিনা যত লোক মেরেছেন এখানে, সেটা যেহেতু এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে, খুব নিকট অতীতের ঘটনা, তাই এটাই আমাদের কাছে খুব হৃদয় বেদনা, করুণ এবং মর্মস্পর্শী মনে হচ্ছে। কিন্তু চিন্তা করুন, শেখ মুজিব মাত্র 2 বছরে 3 বছরে বাংলাদেশে 40,000 উপরে মানুষ খুন করেছিলেন। শুধুমাত্র একটাই কারণ ছিল যে তারা আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল, রাজনৈতিক প্রতিপক্ষ। রাজনৈতিক প্রতিপক্ষকে খুনের যদি কোনো চ্যাম্পিয়নশিপ দিতে হয়, সেটা দিতে হবে খুনি হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে। তিনি একজন নিকৃষ্ট খুনি, ধিক্কৃত খুনি, এবং 75 সালে তার সাথে যে নির্মমতা ঘটেছে সেটা স্বীকার করার পরেও বলতে হয় তিনি নিশ্চিতভাবে 40,000 মানুষের খুনি ছিলেন। সম্ভবত আল্লাহ সেই জন্যে তার কপালেও সেই একই বিচার লিখেছিলেন। শেখ হাসিনা খুন করেছেন খুব ঠান্ডা মাথায়, দীর্ঘ 15 বছর যাবত, এবং একদম শেষ পর্যন্ত এই 24 সালের জুলাই এবং আগস্টের আন্দোলনে তিনি খুনের এমন একটা গতি নির্ধারণ করেছেন, মাত্র 16 দিনে 2000-এর উপরে খুন তিনি করেছেন। এই গতি তার পিতার গতিকেও হার মানিয়েছে। এই দুইজন ধিক্কৃত মানুষের ছবি কোনো বন্দোবস্তেই, কোনো বিবেচনায় বাংলাদেশের কোনো ওপেন জায়গায় ঝুলানো যেতে পারে না। আপনারা কেউ যদি মনে করেন যে এই দুইজনের ছবি বাংলাদেশে কোথাও থাকা উচিত, আমার পরামর্শ যে একটা স্বীকৃত খুনির সাইনবোর্ড লাগিয়ে ঢাকার মিউজিয়ামের মধ্যে এই দুইজনের ছবি লাগিয়ে দিন। তাদের ছবি একটা জাদুঘরে স্বীকৃত স্বৈরাচার এবং খুনি হিসাবে ইতিহাসে পরিচিতি পাচ্ছে। এর বেশি কিছু তাদেরকে দেওয়ার প্রয়োজন নেই। সরকারি কোনো দপ্তরে আমাদের দল থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টা পরে শেখ মুজিবের কোনো ছবি থাকবে না। আমি বলছি, শেখ মুজিবের পরিবারের কারো ছবি এবং স্মৃতি বাংলাদেশের জনগণ ভুলে যাক। আমরা না হলে ঘুমের মধ্যেও আতঙ্কিত হব, ঘুমের মধ্যেও কষ্ট পাব। এই বংশের কেউ বাংলাদেশের কারো কোনো উপকার করেনি। তারা মানুষ খুন করেছে, তারা রাজনীতির নামে মানুষ গুম করেছে, তারা ব্যাংক লুটপাট করেছে এবং তারা এই দেশের টাকা বিদেশে পাচার করেছে। এটা একটা খুনি বংশ, এটা একটা লুটেরা বংশ, একটা ডাকাতের বংশ। এদেরকে শ্রদ্ধা জানানোর কোনো উপায় আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। আমি আর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বর্তমানে খুনি হাসিনা দিল্লির আশ্রয়ে আছেন। কিছুদিন পর পর তিনি একটা ছোট্ট কল রেকর্ড ফাঁস করে বাংলাদেশে তার কিছু অনুসারীকে একটু উত্তেজিত করার চেষ্টা করছেন। ফলে কি হচ্ছেন, তিনি তার মন্ত্রিসভা নিয়ে পালিয়ে গেছেন দিল্লি, কলকাতার মতো স্থানে। আর এখানে তার যারা কর্মীরা আছে তাদেরকে কয়েকদিন পরে পরে একটা বিপদের মুখে ফেলছেন। বাংলাদেশে গত কিছুদিন যাবৎ সংখ্যালঘু নিয়ে ভারত বড় বেশি বাড়াবাড়ি করছে। আপনারা সকলে জানেন, তাদের বিভিন্ন মিডিয়া সেন্টারগুলো এবং কোনো সময় তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারের বানানো গল্প বানিয়ে প্রচার করছে এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিবৃতিও দিচ্ছে। আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানাচ্ছি, যদি ভারত এই এলাকায় বা পৃথিবীতে নিজেদেরকে হিন্দুদের অভিভাবক বলে মনে করে, তাহলে 90% মুসলমানের দেশ বাংলাদেশ কেন ভারতের মুসলিমদের অত্যাচার হলে কথা বলবে না? ভারত তাদেরকে হিন্দুদের অভিভাবক বানিয়ে বাংলাদেশকে নিশ্চয়ই অধিকার দিয়েছে ভারতের মুসলমানদের অভিভাবকত্ব দাবি করতে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত
ভারতে কোনো মুসলমান যদি নির্যাতিত হয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা কড়া প্রতিবাদ জানানো। আমি আশা করব এবং দাবি করব এই সরকারের কাছে, এই জনতার সরকারের কাছে, যে আপনারা ভারতের প্রতিটা মুসলিম নির্যাতনের জন্য ভারত সরকারের কাছে এটার প্রতিবাদ জানাবেন। মাথা নিচু করে ভারতের সাথে কোনো সম্পর্ক করা যাবে না। আমরা একটা স্বাধীন জাতি, আমরা একটা গর্বিত জাতি, আমরা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা আমাদের একাত্মতায় বিশ্বাস করি এবং ভারতের চোখে চোখে তাকিয়ে সমতার ভিত্তিতে তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে চাই। আপনারা খেয়াল করবেন, আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলছি না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুইটা দেশের সাথে সবসময়ই চলতে পারে না। অবস্থার পরিপ্রেক্ষিতে সম্পর্কের ওঠানামা করে। ভারত যদি আমাদেরকে সমমর্যাদার মনে করে, আমাদের স্বাধীনতার মূল্যবোধের তারা যদি একটা স্বীকৃতি দেয়, তারা যদি আমাদের কি প্রয়োজন সেটাও জানতে চায়, তাহলেই শুধুমাত্র সমতার ভিত্তিতে তাদের সাথে একটা প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে উঠতে পারে। তাছাড়া মাথা নিচু করে নতজানু হয়ে ভারতের পায়ে হাত দিয়ে সালাম করে কোনো সম্পর্ক বাংলাদেশিরা ভারতের সাথে করবে না। এটা আমাদের অঙ্গীকার। আমি চাই যে বর্তমান যে একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, কে কিভাবে উপদেষ্টা হচ্ছেন সেটা জনগণ জানতে পারছেন না। বর্তমান সরকারকে অনুরোধ করব, ছাত্র জনতা 5ই আগস্ট একটা বিদ্রোহে জয় করে আপনাদেরকে একটা সরকার বানিয়েছে। তার মানে এই নয় যে এই ছাত্র জনতার প্রতি আপনাদের যে অঙ্গীকার সেটা আপনারা চেয়ারে বসেই ভুলে যাবেন। এই ছাত্র জনতা যেহেতু আপনাদেরকে বসিয়েছে, এই ছাত্র জনতার অধিকার আছে আপনাদের থেকে জানার যে প্রতিজন উপদেষ্টা যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আপনারা কোন যোগ্যতার ভিত্তিতে কিভাবে নির্বাচন করেছেন। আপনারা নির্বাচন কমিশনের নাম চান আমাদের বিভিন্ন দলগুলোর কাছে, তাহলে আপনারা উপদেষ্টা সিলেক্ট করার জন্য কেন আমাদের কাছে নাম চান না? এখানে এত গোপনীয় বা এত হাসহাস কেন? কি লুকাতে চাচ্ছেন আপনারা আমাদের থেকে? মনে রাখবেন, আমরা আপনাদের ওখানে বসিয়েছি, আমাদের দয় আপনারা ওখানে বসে আছেন। আপনাদের কাজ হচ্ছে যে আপনাদের আর একজন উপদেষ্টা যদি আপনারা নির্বাচন করেন এবং সেটার বিবেচনার ভিত্তিগুলি আমাদেরকে না জানান, তাহলে আমরা ধরে নেব আপনারা আমাদের বিরোধিতা করছেন, আপনারা আমাদের উপর আস্থা রাখছেন না। সেক্ষেত্রে আমরাও খেটে খেটে আপনাদের ওই চেয়ার রক্ষা করার দায় নেব না। আমরা যখন আপনাদের 15-20 জনকে ওখানে বসিয়ে একটা সরকার বানাতে পেরেছি, ইনশাল্লাহ আমরা চাইলে এরকম আরো 2-1টা সরকার বানাতে পারবো। আমি বাংলাদেশের সবগুলো দলকে অনুরোধ করব, একসাথে থাকুন। ছাত্রদের অনুরোধ করব, একসাথে থাকুন। সবাই সবার মধ্যে যতটুকু পার্থক্য আছে সেটা নিয়ে আলোচনা করুন। আমরা যদি একসাথে থাকি 5ই আগস্টের মতো, তাহলে কোনো শক্তি আমাদের পরাজিত করবে না। আমাদের বর্তমানে সরকার যদি কোনো চক্রান্তের কথা ভাবনায়ও আনে, তারা পিছিয়ে যাবে। তারা তখনই সার্থক হবে, চক্রান্তকারীরা তখনই সার্থক হবে যখন তারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে। আসুন বিভেদের রাজনীতি আমরা পরিহার করি, আমরা জাতীয় ইস্যুতে একাত্ম হই, এক সুরে কথা বলি, এক কণ্ঠে কথা বলি এবং একটা দাবি জানাই, সবাই বাংলাদেশের জন্য কাজ করুন, সবাই বাংলাদেশকে তুলে ধরুন, সবাই বাংলাদেশকে নিজের মনে করে গর্বিত বোধ করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।